দেখো আলোয় আলোয় আকাশ, আলোয় আলোয় আকাশ নয়, আলোয় আলোয় এসওই 9-10। দেখো আলো চ্যাপ্টারটা বেশ কয়েকটা পর্বে তোমাদেরকে আমি পড়িয়েছিলাম। তোমরা আমাদের আলো চ্যাপ্টারটি কমপ্লিট কনসেপ্ট উইথ যা যা প্রশ্ন আসতে পারে সমস্ত কিছু তোমাদেরকে করানো আছে, প্লেলিস্ট ভিজিট করলে দেখতে পারবে। আজকে আমি এনেছি আলো চ্যাপ্টার থেকে এমন 20টা প্রশ্ন যে প্রশ্নগুলোর বাইরে আশা করা যায় কোনো প্রশ্ন আসবে না, সেটা সামেটিভ এক্সাম হোক বা মাধ্যমিক হোক বা তোমার যে কোনো প্রাইভেটের পরীক্ষাতে। একটা কথা মনে রেখো, আলো এই চ্যাপ্টারটা তোমাদের যে 90 মার্কসের এক্সাম ভৌতবিজ্ঞান, তার মধ্যে 16 নাম্বার ক্যারি করে। আর এই 16 নাম্বারে 16ই পাওয়া সম্ভব যদি একটু ভালো করে করো। আমি আজকের এই 20টি প্রশ্নের মধ্যে তোমাদেরকে বেশ কিছু থিওরিটিক্যাল প্রশ্ন রেখেছি এবং বেশ কিছু তোমাদের অঙ্ক রেখেছি, যে অঙ্কগুলো কোন সূত্র দিয়ে হচ্ছে, কিভাবে হচ্ছে, এই সমস্ত কিছু আমরা ডিটেলসে আলোচনা করব। একেবারে আমি প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমাদের বোর্ডে একেবারে পিপিটির সাথে রেখে দিয়েছি, যাতে এই প্রত্যেকটি উত্তর তোমরা দেখে নিতে পারো। এবং এই পিপিটিটা, এই ক্লাস নোটটা তোমাদের অ্যাপে দেওয়া হবে। আমি সম্পূর্ণটা বলে দিচ্ছি, তোমরা কমপ্লিট, অর্থাৎ শুধু প্রশ্নগুলো দেখে নিয়ে প্রশ্নগুলো অন্য জায়গা থেকে খুঁজতে হবে বা অন্য বই থেকে খুঁজতে হবে এমন কোনো বিষয় নয়। এই প্রশ্নের মধ্যেই অ্যান্সার তোমাদের লেখা আছে এবং তোমরা সরাসরি সেটা পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে শুরু করে দিই। আমাদের অলরেডি এসওই 9-10-এ প্রচুর ক্লাস করানো আছে। তোমরা ক্লাস 10-এর আমার ম্যাথামেটিক্স ক্লাসগুলো দেখতে পারো, সমস্ত ক্লাস প্রায় করানো আছে। এবং তার সাথে সাথে ক্লাস 10-এর তোমাদের ফিজিক্যাল সায়েন্সের ক্লাসটাও আমি করানোর চেষ্টা করছি। তোমাদের ম্যাডাম জীবন বিজ্ঞান অর্থাৎ লাইফ সায়েন্সের পুরো সিলেবাসটা কভার করার চেষ্টা করছে। তো তোমরা প্রত্যেকে যদি দেখো, সাপোর্ট করো, তাহলে আশা করছি আমরা আরও বেটার ক্লাস তোমাদের জন্য আনতে পারবো। তোমাদের ক্লাসের রুটিন এটা তো বহুদিন আগের কেন দিয়েছে। তোমাদের প্রত্যেকটি ক্লাস নোট ফ্রি কন্টেন্ট সেকশনে আপলোড হচ্ছে। তোমরা প্রথমে এসওই বাংলা অ্যাপ যেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবে, তারপর ফ্রি কন্টেন্ট সেকশনে যাবে, ডাউনলোড করে এনরোল করার পর ফ্রি কন্টেন্ট সেকশনে ফ্রন্ট পেজ খুলে যাবে, তারপর সিএন এসওই 9-10-এ যাবে, তার মধ্যে এসওই 10-এ যাবে, এসওই 10 ক্লাস 10 ভিজিট করলে তোমরা ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং ম্যাথামেটিক্স আজকের ক্লাসটি ফিজিক্যাল সায়েন্সের মধ্যে ঢুকবে, দেখবে আলো টপ 20 কোশ্চেন সেখানে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আর বেশি দেরি করব না। দ্য ফার্স্ট কোশ্চেন ইজ অন ইউর স্ক্রিন। প্রথম প্রশ্ন কি লেখা আছে? আলোর প্রতিসরণের সূত্র দুটি বিবৃতি করো। একেবারে আমি আলো পড়ানোর সময় প্রথম দিনই তোমাদের প্রতিসরণ পড়িয়েছিলাম, সেখানে খুব ভালো করে এই সূত্র দুটোকে আমি প্রমাণ করেছিলাম যে আলোর প্রতিসরণের যে সূত্র দুটো সেটা হচ্ছে 1 নাম্বার আপাতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপাতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। আপাতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব, ধরো এই হচ্ছে আপাতিত রশ্মি, এই হচ্ছে প্রতিসৃত রশ্মি। কি ব্যাপার, একটা রোগা একটা মোটা হয়ে যাচ্ছে। আপাতিত রশ্মি পড়লো একটা মাধ্যমের উপরে, তারপর সেখান থেকে প্রতিষ্ঠিত হলো এবং এই যে মাধ্যম, এই বিভেদ তল, এই বিভেদ তলের উপরে যে অঙ্কিত অভিলম্ব, এরা তিনজন একই তলে থাকে। এরা তিনজন একই তলে থাকে, অর্থাৎ আপাতিত রশ্মি, প্রতিষ্ঠিত রশ্মি এবং আপাতন বিন্দুতে দুই মাধ্যমের যে বিভেদ তল, এটা একটা মাধ্যম, এটা একটা মাধ্যম, এই যে দুই মাধ্যমের বিভেদ তল, তার উপর যে অঙ্কিত অভিলম্ব, যে অভিলম্বটা আঁকলাম, এই অভিলম্বটা কি থাকছে? একই সমতলে থাকছে। এটা 1 নম্বর সূত্র। আর 2 নম্বর সূত্র কি? দুটি নির্দিষ্ট মাধ্যম ও একটি নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির প্রতিসরণে আপাতন কোণের সাইন, প্রতিসরণ কোণ, আপাতন কোণের সাইজ এবং প্রতিসরণ কোণের সাইজের অনুপাত সর্বদা ধ্রুবক হয়। আমরা আপাতন কোণকে কি দিয়ে ডিফাইন করি বাবা? আপাতন কোণকে আমরা স্মল আই দিয়ে ডিফাইন করি এবং প্রতিসরণ কোণকে স্মল আর দিয়ে ডিফাইন করি। তাহলে আপাতন কোণের সাইন মানে সাইন আই এবং প্রতিসরণ কোণের সাইন মানে সাইন আর। এরা দুজন কি থাকে? এদের দুজনের অনুপাত ধ্রুবক। ধ্রুবক আমি ধরো মিউ ধরে নিলাম, তাহলে এদের দুজনের অনুপাত, মিউটা একটা ধ্রুবক, তাহলে আমি কি বলবো? যে এদের দুজনের অনুপাতটাকে ধ্রুবক বলছি এবং ধ্রুবককে আমরা মিউ ধরছি। এই মিউটাকে বলা হচ্ছে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসারাঙ্ক। প্রথম মাধ্যমের সাপেক্ষে, অর্থাৎ এই যে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসারাঙ্ক। এবং এটাকে, এই যে সূত্র, এই সূত্রটাকে একটা অন্যভাবে পরিচিতি আছে এই সূত্রটা। তোমরা ওই যে বলতোকে কি নামে ডাকি, প্রত্যেকটা মানুষের দুটো করে নাম থাকে, ডাক নাম, একটা পাড়ার নাম, একটা বন্ধুদের দেওয়া নাম, একটা ভালো নাম যেটা সমস্ত সার্টিফিকেটে থাকে, ঠিক তেমনভাবে এই যে সূত্রটা, এটা প্রতিসরণের দ্বিতীয় সূত্র তুমি বলতে পারো, অথবা তুমি এই সূত্রটাকে বলতে পারো স্নেলের সূত্র।
ঠিক আছে, স্নেল একজন বিজ্ঞানী এবং তার নাম অনুযায়ী এই সূত্রটাকে স্নেলের সূত্র বলা হয়। তোমরা জানো যে যে কোনো ক্ষেত্রে যে বিজ্ঞানী বা তোমরা নিউটনস ল পড়েছো, যে বিজ্ঞানী যে বিষয়টা আবিষ্কার করে বা যে বিষয় সম্পর্কে কোনো থিওরি বা কোনো সূত্র আবিষ্কার করে, তাহলে সেই বিজ্ঞানীর নামে সেই সূত্রটাকে নামকরণ করা হয়। ঠিক আছে, চল এইবার স্নেলের সূত্রের সাহায্যে বিচ্ছুরণের কারণ ব্যাখ্যা করো। বিচ্ছুরণ তোমরা পড়েছো, আলোর বিচ্ছুরণ। স্নেলের সূত্রের সাহায্যে তার কারণ চেয়েছে। স্নেলের সূত্রটা কি? মিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর, যেখানে আইটা কি আপাতন কোণ, স্যার আরটা কি প্রতিসরণ কোণ, স্যার মিউটা কি বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক। বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ককে বলা হয় পরম প্রতিসারাঙ্ক। তাহলে এখানে মিউটা আসলে পরম প্রতিসারাঙ্ক, অর্থাৎ বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক। তাহলে এইবার যদি তোমার আপাতন কোণটা একটা নির্দিষ্ট হয়, অর্থাৎ সাইন আই নির্দিষ্ট, তাহলে এটা তো ধ্রুবক। তাহলে আমরা মিউ প্রপোর্শনাল টু কি লিখতে পারি? 1 বাই সাইন আর। তাহলে মিউ প্রপোর্শনাল টু 1 বাই সাইন আর লিখতে পারি। আবার এই যে মিউটা বেগের, আলোর যে বেগ তার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে মিউ প্রপোর্শনাল টু 1 বাই সাইন আর, আবার মিউ প্রপোর্শনাল টু 1 বাই ভি। তাহলে এই দুটো থেকে আমরা কি বলতে পারি যে সাইন আর এবং ভি এরা দুজন প্রপোর্শনাল, অর্থাৎ সাইন আর ভি এরা দুজন কি প্রপোর্শনাল। 1 আর 2 থেকে বলতে পারছি। তাহলে আমরা কি বলতে পারছি যে প্রতিসরণ কোণ এবং আলোকরশ্মির বেগ এরা কি সমানুপাতিক। এই কারণে বিভিন্ন বর্ণের আলোক রশ্মিগুলি পৃথক পৃথকভাবে নির্গত হয়ে সজ্জিত হয়, একেই আলোর বিচ্ছুরণ বলে। অর্থাৎ প্রতিসরণ কোণ এবং আলোর বেগ যদি সমানুপাতিক হয়, তাহলে প্রতিসরণ কোণ যেমন হবে আলোর বেগটা ঠিক তেমন ভাবে বাড়বে বা কমবে। এবং সেই কারণেই কিন্তু পৃথক পৃথকভাবে আমরা আলোক রশ্মিগুলোকে দেখতে পাই বা নির্গত হয়, এবং এই জন্যই আলোর বিচ্ছুরণ তৈরি হয়। ওকে, চল নেক্সট। অবতল দর্পণে কিভাবে কোনো বস্তুর অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয়। অসৎ বিবর্ধিত, এখানে একটা কথা বলা নেই যে অসৎ বিবর্ধিত ও সমশিষ্য, অর্থাৎ একই দিকে প্রতিবিম্ব গঠিত হচ্ছে, যে এই বস্তু যেভাবে আছে প্রতিবিম্বটাও সেভাবেই আছে। তাহলে কখন অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয়? আমি তোমাদেরকে এই বিষয়টা নিয়ে খুব ডিটেলস তোমাদের আলোর যে চ্যাপ্টার পড়িয়েছি যখন, সেখানে খুব ডিটেলসে অ্যানালাইসিস করেছিলাম যে ফোকাস বস্তু যদি ডবল ফোকাস অর্থাৎ 2f এর বাইরে থাকে তখন প্রতিবিম্ব কোথায় হয়, বস্তু যদি 2f এর উপরে থাকে তখন প্রতিবিম্ব কোথায় হয়, বস্তু যদি f আর 2f অর্থাৎ ফোকাস দূরত্ব এবং দ্বিগুণ ফোকাস দূরত্বের মাঝখানে থাকে তখন প্রতিবিম্ব কোথায় হয়, বস্তু যদি f এ থাকে ফোকাসে থাকে তাহলে ফোকাস দৈর্ঘ্য কোথায় হয়, এবং বস্তু যদি ফোকাস আর মেরুর মাঝখানে থাকে তাহলে ফোকাস দৈর্ঘ্য কোথায় হয়। এই তাহলে প্রতিবিম্ব কোথায় হয়? বস্তু যখন ফোকাস এবং মেরুর মাঝখানে থাকবে তখন এর প্রতিবিম্বটা কোথায় গঠিত হবে? এই যে দর্পণের অপর পারে গঠিত হবে, এবং এই যে পি কিউ কোন দিকে আছে, কিউ থেকে পি এর দিকে আছে বস্তুটা, ঠিক একই রকম ভাবে এখানেও প্রতিবিম্বটাও সেম হবে, অর্থাৎ সমশিষ্য হবে কিন্তু অসৎ হবে এবং বিবর্ধিত হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। এবং ওই যে লাইনটা আমি ড্র করে করে তোমাদেরকে বুঝিয়েছিলাম যে একটা লাইনে এই যে এফ, এই যে 2f, কোথায় বস্তু অবস্থিত হলে কোথায় প্রতিবিম্ব অবস্থিত হবে, এই পুরো বিষয়টা তোমরা খুব ভালো করে ওই লেকচারটা দেখে নেবে, তাহলেই এই প্রশ্নের উত্তর কেন, এই ধরনের যে কোনো প্রশ্নের উত্তর তোমরা পারবে। ঠিক আছে, নেক্সট, উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া ব্যাখ্যা করো। এটা ডিটেলসে তোমার এখানে বলা আছে, তুমি পড়বে যে উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া বলতে, অভিসারী মানে কি, যে একটা বিন্দুতে এসে মিলিত হচ্ছে বলে মনে হয়, অপসারী মানে একটা বিন্দু থেকে চলে যাচ্ছে বলে মনে হয়, আর অভিসারী মানে অনেকগুলো আলোকরশ্মি একটি বিন্দুতে এসে মিলিত হচ্ছে বলে মনে হয়। তো এই উত্তল লেন্সের যে অভিসারী ক্রিয়া, অর্থাৎ উত্তল লেন্সের এই যে আলোকরশ্মিগুলো সবাই একটি বিন্দুতে এসে মিলিত হলো, এই ক্রিয়াটার ব্যাখ্যা কেন, তো এটা ডিটেলসে তোমার এখানে একেবারে বলা আছে, তুমি এটা পড়ে ফেলবে, এবং এভাবেই তুমি একেবারে পয়েন্ট টু পয়েন্ট যে এটাই লিখতে হবে এমনটা নয়, এভাবেই তোমাকে পরীক্ষা হলে লিখতে হবে। এবং এই ধরনের অঙ্কের ক্ষেত্রে, এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে তুমি পাশে ছোট্ট করে পেন্সিল দিয়ে একটা ছবি এঁকে দেবে। ঠিক আছে, সবসময় মাথায় রাখবে যে শুধুমাত্র লাইফ সায়েন্সে ছবি আঁকার প্রয়োজন এমনটাও নয়, ভৌতবিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্সেও কিছু কিছু ক্ষেত্রে ছবি আঁকার প্রয়োজন হয়।
সূর্যালোকের সাহায্যে গাছের পাতা সবুজ দেখায় কেন? পরিষ্কার লেখা আছে তোমার বাংলা ভাষায়। দেখবে যে আসলে তো সূর্য থেকে বেনিয়া সহকলা অনেকগুলো আলোক রশ্মি আসছে, এইবার সেই আলোক রশ্মির মধ্যে শুধুমাত্র সবুজ পাতার উপরে সবুজ আলোক রশ্মিটা পড়ছে এবং এই সবুজ আলোক রশ্মিটাকে প্রতিফলিত করছে, সবুজ পাতা সবুজ আলোক রশ্মিটিকে প্রতিফলিত করে দিচ্ছে এবং তার জন্যই বাকি সমস্ত বর্ণের রশ্মিকে শোষণ করে নিচ্ছে। এই কারণে দর্শক সবুজ বর্ণের প্রতিফলিত রশ্মি দেখতে পায়। ঠিক আছে, মানে যখন সূর্য থেকে আগত অনেকগুলো আলোক রশ্মি গাছের সবুজ পাতার উপরে পড়লো, তখন সবুজ পাতা ছাড়া সবুজ আলো এই সবুজ কালারটা ছাড়া অন্য কালারগুলোকে শুষে নিল আর সবুজকে প্রতিফলিত করে দিল। ঠিক আছে, চল। দিনের বেলায় আকাশ নীল দেখায় কেন? এটা আমি আগেও তোমাদেরকে বলেছিলাম যে সূর্যের আলো ভূপৃষ্ঠে আসার পূর্বে অনেকটা পথ বায়ুমণ্ডলের মধ্য দিয়ে যায়। বায়ুমণ্ডলের মধ্যে থাকা ক্ষুদ্র ধূলিকণা গ্যাসের অণু সূর্যালোকের বিক্ষেপণ ঘটায়। দৃশ্যমান আলোর মধ্যে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি বলে লাল আলোর বিক্ষেপণ কম হয় এবং নীল বা বেগুনি বর্ণের আলোক তরঙ্গ দৈর্ঘ্য, যার তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি তার বিক্ষেপণ তত কম। তাহলে নীল বা বেগুনি বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম, তাই জন্য এর বিক্ষেপণ বেশি, চারিদিকে ছড়িয়ে পড়ছে। বিক্ষেপণ মানে বিক্ষেপিত হচ্ছে। আমাদের চোখ বেগুনি অপেক্ষা নীল আলোর জন্য বেশি সংবেদনশীল বলে আমরা দিনের আকাশকে নীল দেখি। ক্লিয়ার? চল। হর্ষদৃষ্টি, যদি চোখে কাছের জিনিস দেখতে পেলেও দূরের জিনিস স্পষ্ট দেখতে না পাই তাহলে তাকে কি বলা হয়? স্বল্পদৃষ্টি বা মায়োপিয়া বলে এবং উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করে স্বল্প দৃষ্টির ত্রুটি দূর করা যায়। তাহলে কাছের জিনিস খুব ভালো দেখা যাচ্ছে কিন্তু দূরের জিনিস দেখা সমস্যা হচ্ছে, তাই জন্য এটাই হচ্ছে হর্ষদৃষ্টি বা স্বল্পদৃষ্টি। এবং এইটা প্রতিকারের জন্য কেমন চশমা ব্যবহার করতে হচ্ছে? উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করতে হচ্ছে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা নেক্সট প্রবলেমে চলে আসি। দীর্ঘদৃষ্টি। দীর্ঘদৃষ্টি কেন হয়, তার প্রতিকার কি? যদি বলে তাহলে সেম ভাবে তুমি অপোজিটটা লিখছো, কিন্তু এখানে যদি অন্যভাবে প্রশ্নটা দেয় দীর্ঘদৃষ্টির কারণগুলো উল্লেখ করো এবং এর প্রতিকার কি। দীর্ঘদৃষ্টির কারণ কি? অক্ষিগোলকের আকার স্বাভাবিকের তুলনায় ছোট হলে দীর্ঘদৃষ্টি হয়। তোমরা এটাকে অ্যানিমেশনে তোমরা যদি প্রতিটা জিনিস খুব ভার্চুয়ালি যদি দেখা যায় বা রিয়েলাইজ করা যায়, ফিল করা যায়, তাহলে খুব সুবিধা হয়। তো এখানে তো আমি দেখাতে পারছি না যে অক্ষিগোলকের আকার স্বাভাবিকের তুলনায় ছোট হওয়া। তোমরা যদি ইউটিউবে সার্চ করো অক্ষিগোলক বলে, তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে যে অক্ষিগোলকটা আসলে কি। ঠিক আছে, চোখের একটা অংশ। তো এই অক্ষিগোলকের আকার স্বাভাবিকের তুলনায় ছোট হলে দীর্ঘদৃষ্টির সৃষ্টি হয়, আর চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য স্বাভাবিকের তুলনায় বেশি হলে দীর্ঘদৃষ্টির সৃষ্টি হয়। উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করলে দীর্ঘদৃষ্টি। তাহলে মায়োপিয়া বা স্বল্পদৃষ্টি বা হর্ষদৃষ্টির ক্ষেত্রে কি অবতল লেন্সযুক্ত, আর দীর্ঘদৃষ্টির ক্ষেত্রে হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে কি সেখানে তোমার উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করতে হবে। ওকে, চলুন। একটি আলোকরশ্মি প্রিজমের মধ্য দিয়ে যায়, দেখাও যে চ্যুতিকোণের মান। এই যে চ্যুতিকোণ ডেল, এই ডেল ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ। এই প্রমাণটা এখানে এইটা দেখে করো না। কেন করো না? এইটা দেখে করতে গেলে তুমি জাস্ট মুখস্থ করতে হবে, কিন্তু এই প্রমাণটা আমি তোমাদেরকে যখন আলো চ্যাপ্টারটাতে প্রিজম পড়িয়েছিলাম তখন খুব ডিটেলসে তোমাদের এই প্রমাণটা দেখিয়েছিলাম এবং এটা আমি ক্লাসরুমে প্রমাণ করে দেখিয়েছিলাম। তোমরা সেইটা দেখো, লেকচারটা দেখে সেই জায়গাটা দেখো। আমি চেষ্টা করব যে এই ভিডিওর কমেন্ট সেকশানে তোমাদের প্রতিটা বা ডেসক্রিপশানে তোমাদের প্রত্যেকটা যে আলোর ভিডিও আছে সেই লিঙ্কগুলোকে অ্যাড করে দেওয়া, যাতে করে তোমরা দেখতে পারো। ঠিক আছে, তো এইটা তোমাদের একটা বিষয় যে তোমরা এই জিনিসটা আমার ওই লেকচার থেকে যে ডেল ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ প্রমাণ করেছিলাম সেখান থেকে দেখে নিই। ঠিক আছে, আপেক্ষিক প্রতিসারাঙ্ক এবং পরম প্রতিসারাঙ্কের মধ্যে সম্পর্ক কি? কোন মাধ্যমের আপেক্ষিক প্রতিসারাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? আচ্ছা, প্রথম মাধ্যমের পরম প্রতিসারাঙ্ককে আমি μ1 ধরছি, দ্বিতীয় মাধ্যমের পরম প্রতিসারাঙ্ককে কি ধরছি? μ2। প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের আপেক্ষিক প্রতিসারাঙ্ক যার সাপেক্ষে হয় সে সামনে,
যার প্রতিসরাঙ্ক বের করতে হয় সে পিছনে। তাহলে প্রথম মাধ্যম মানে 1, একের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যম মানে 2, তাহলে 1 মিউ 2। এই যে আপেক্ষিক প্রতিসরাঙ্ক এইটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 1 মিউ 2 ইকুয়াল টু মিউ 2 বাই মিউ 1, মিউ 2 বাই মিউ 1। তাহলে এটাই কি 1 মিউ 2টা আমরা কি বললাম যে আপেক্ষিক প্রতিসরাঙ্ক, আর মিউ 2 বাই মিউ 1টা কি বললাম পরম, মিউ 2 ও পরম প্রতিসরাঙ্ক আর মিউ 1 ও পরম প্রতিসরাঙ্ক। তাহলে এটাই হচ্ছে আপেক্ষিক এবং পরম প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক। কোন মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, তোমরা দেখবে যে পরীক্ষার হলে এভাবেই কেটে কেটে প্রশ্ন দেবে, যে প্রথম প্রশ্নটার জন্য ধরো 1 নাম্বার, দ্বিতীয় প্রশ্নটার জন্য 2, বা প্রথম প্রশ্নটার জন্য 2, দ্বিতীয় প্রশ্নটার জন্য 1। তোমাদের ভৌতবিজ্ঞানে যখন প্রশ্ন করা হয়, যখন প্রশ্ন করেন টিচাররা, তখন এভাবেই ভৌতবিজ্ঞানে আমি যখন পরীক্ষা দিয়েছি বা আমার যে দীর্ঘ অভিজ্ঞতা সেখানে আমি দেখেছি যে 1 যোগ 1 যোগ 1, 1 যোগ 2, 2 যোগ 1, 2 যোগ 2 যোগ 1, এই রকমভাবেই প্রশ্নগুলো হয় এবং এই কেটে কেটে প্রশ্নগুলো করা হয়। আর বড় প্রশ্নের থেকে কেটে কেটে প্রশ্ন অ্যাটেন্ড করা অনেক বেশি ভালো যদি তুমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর জানো। তাহলে সেক্ষেত্রে ধরো তুমি 1 নম্বরের প্রশ্ন, সেখানে তোমাকে 1 দিতে বাধ্য, 2 নম্বরের প্রশ্ন ধরো 2টো পয়েন্ট লিখে দিলে 2 দিতে বাধ্য, তাহলে এক্ষেত্রে তোমার ফুল মার্কসটা পাওয়া যায়। ঠিক আছে। কোন মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, আপাতিত আলোক তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে। তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ল্যামডা দিয়ে ডিফাইন্ড করি, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার উপর ডিপেন্ড করছে, আর পরম প্রতিসরাঙ্কের উপর অর্থাৎ মিউর উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, চল নেক্সট। দন্ত চিকিৎসক, এটা তো আর বলার আলাদা করে কিছু নেই। দন্ত চিকিৎসকরা কেমন দর্পণ ব্যবহার করে, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম, 1 নম্বরের জন্যও খুব ইম্পর্টেন্ট। এগুলো গাড়ির রিয়ার ভিউতে কি দর্পণ লাগানো থাকে, দন্ত চিকিৎসক কি দর্পণ ব্যবহার করে, এই ধরনের প্রচুর প্রশ্ন তোমরা দেখবে বইয়ে আছে এবং এগুলো সর্বকালের জন্য, মানে ওই একেবারেই যেমন সূর্য প্রতিদিন পূর্ব দিকে উঠবে এবং পশ্চিম দিকে অস্ত যাবে, ঠিক তেমনভাবে এই প্রশ্নগুলো আজীবন ইম্পর্টেন্ট। অর্থাৎ কোনো বছরের জন্য এই প্রশ্ন ইম্পর্টেন্ট নয় এমন হতে পারে না, যে বছরই তুমি পরীক্ষা দেবে এই প্রশ্ন ইম্পর্টেন্ট। যেমন ডেল ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস A, এটা যদি এই বছর এসে যায় তাহলে পরের বছর আসার চান্সটা কম, ইম্পর্টেন্ট কম হয়। কিন্তু এই ধরনের প্রশ্নগুলো প্রতি বছরের জন্য ইম্পর্টেন্ট, এ ঘুরিয়ে ফিরিয়ে আসতেই থাকে। তো দন্ত চিকিৎসকরা অবতল দর্পণ ব্যবহার করে, এ নিয়ে কোনো সংশয় নেই। বিকজ অফ দ্যাট, দাঁতটাকে তো ছোট করে দেখবে না দাঁতের ডাক্তার, দাঁতটাকে তো বড় করেই দেখবে। তো দাঁতের ডাক্তার দাঁতটাকে বড় করে দেখার জন্য অবশ্যই অবতল দর্পণই ব্যবহার করবে, তাই না? বড় করে দেখতে পেলে তবেই তো সে তার মধ্যে কি সমস্যা সেটা দেখতে পাবে। আচ্ছা, কাঁচ ফলকের প্রতিসরণের ফলে আলোকরশ্মি চ্যুতি হয় না কেন? কাঁচ ফলকের মধ্য দিয়ে আলোকরশ্মি প্রতিসরণে আপাতন কোণ এবং নির্গত কোণ বা প্রতিসরণ কোণ সমান। তাই কাঁচ ফলকের এক পাশে কোন রশ্মি আপাতিত হয়ে কাঁচ ফলকের মধ্য দিয়ে গিয়ে যখন অপর পৃষ্ঠ থেকে নির্গত হয়, আপাতিত রশ্মি ও নির্গত রশ্মি পরস্পরের সমান্তরাল হয়, তাই কৌণিক চ্যুতি শূন্য হয়। এক্ষেত্রে আলোক রশ্মির পার্শ্ব সরণ হয়, তাই নির্গত রশ্মির কোনো কৌণিক চ্যুতি হয় না। কারণটা হচ্ছে যে আলোক রশ্মির যেহেতু পার্শ্ব সরণ হচ্ছে, তাই কোনো কৌণিক চ্যুতি হচ্ছে না। অর্থাৎ আলোক রশ্মি যেভাবে প্রবেশ করছে তারপর কাঁচ ফলকের মধ্য দিয়ে যাওয়ার পর সেই একইভাবে, মানে একই কোণ করে নির্গত হচ্ছে। আর কি, প্রতিসরণের ক্ষেত্রে আপাতন কোণ 45 ডিগ্রি, প্রতিষ্ঠিত রশ্মি অবিলম্বের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে কৌণিক চ্যুতির মান কত হবে? তাহলে আপাতন কোণ আমরা জানি কৌণিক চ্যুতি ইকুয়াল টু প্রতিসরণ কোণ মাইনাস আপাতন কোণ। তাহলে সেক্ষেত্রে প্রতিসরণ কোণ কত? 60 ডিগ্রি, আর আপাতন কোণ 45 ডিগ্রি, তাহলে কত ডিগ্রি হয়ে যাচ্ছে? 15 ডিগ্রি। তাহলে কৌণিক চ্যুতি 15 ডিগ্রি। এরপর কি বলেছে? 6 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি বস্তুকে উত্তল লেন্সের সামনে 24 সেমি দূরত্বে রাখলে লেন্স থেকে 4.8 সেমি দূরত্বে প্রতিবিম্ব গঠিত হয়। রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্বের দৈর্ঘ্য চেয়েছে। 6 সেমি দীর্ঘ একটি বস্তুকে একটি উত্তল লেন্সের সামনে 24 সেমি দূরত্বে রাখলে, কত সেমি দূরত্বে রাখছে? 24 সেমি দূরত্বে। কিন্তু আমার মনে হয় এখানে 24 হবে না, 2.4 হবে। বিকজ অফ দ্যাট এখানে তোমার 2.4 দিয়েই করেছে। ঠিক আছে, তোমার 2.4 থাকলে 2.4 লিখবে, 24 থাকলে 24 লিখবে, পরীক্ষার খাতায় যা থাকবে তাই লিখবে। তাহলে এখানে 6 সেমি দীর্ঘ বস্তুর দৈর্ঘ্য 6 সেমি, উত্তল লেন্সের সামনে 24 সেমি দূরত্বে। তাহলে প্রথমে তোমার দেখো বস্তুর দূরত্বটা কত? 2.4। এটা 24 বা 2.4 যাই হোক, আমি 2.4 ধরেছি। তাহলে বস্তুর দূরত্ব 2.4 সেমি এবং প্রতিবিম্বের দূরত্ব কত? 4.8 সেমি। 4.8 সেমি দূরত্ব প্রতিবিম্ব গঠিত হয়, তাহলে 4.8 সেমি। তাহলে রৈখিক বিবর্ধন M ইকুয়াল টু আমরা কি পড়েছিলাম? V/U,
অর্থাৎ ভি মানে কি বস্তুর দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব, আর ইউ মানে কি বস্তুর দূরত্ব। তাহলে ভি বাই ইউ জাস্ট মানটা বসিয়ে দিলাম, কত পেয়ে গেলাম 2। এবার বস্তুর দৈর্ঘ্য H1 ইকুয়াল টু 6 সেমি, প্রতিবিম্বের দৈর্ঘ্য ধরে নিলাম H2। তাহলে এবার আমরা প্রতিবিম্বের দৈর্ঘ্যটাতে বের করব, তাহলে এম পেয়ে গেছি 2 আর H1 6 বসিয়ে দিলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি কত, H2টা কত পেয়ে যাচ্ছি 12 সেমি। H2 12 সেমি, তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত সেমি, 12 সেমি। মনে রাখবে রৈখিক বিবর্ধনের যে সূত্র m ইকুয়াল টু ভি বাই ইউ, এবং তোমার m ইকুয়াল টু ভি বাই ইউ, যেটা তোমার বস্তুর দূরত্ব বাই প্রতিবিম্বের দূরত্ব, এবং সেই সেম ফর্মুলা m ইকুয়াল টু H2 বাই H1, অর্থাৎ বস্তুর দৈর্ঘ্য বাই প্রতিবিম্বের দৈর্ঘ্য। ঠিক আছে, চল প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য, আবার ভুল বললাম, উল্টো বলছি। আচ্ছা, এরপর চলে এসো, তাহলে আমরা এই ধরনের প্রশ্ন করতে পারবো। এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসলে আমরা যদি সূত্রগুলো জানি তাহলে কোনো অসুবিধা নেই। আমি একেবারে শেষে, তোমাদের ক্লাসের শেষে 10টা এমন ফর্মুলা লিখে দিচ্ছি, যে ফর্মুলাগুলো ছাড়া বা যে ফর্মুলাগুলোর বাইরে অন্য কোনো ফর্মুলা দিয়ে অঙ্ক আসতে পারে না। ওই ফর্মুলাগুলোই যদি তোমরা জানো, তাহলে তোমরা আলোর চ্যাপ্টার থেকে যাই অঙ্ক আসুক না কেন তুড়ে আসবে, আগুন লাগিয়ে আসবে। ঠিক আছে, চল আমি আসছি, একদম শেষে লিখে দেবো, ওয়েট অ্যান্ড ওয়াচ। একটি আলো বায়ু মাধ্যম থেকে অন্য একটি মাধ্যমে আপাতিত হলো, ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক, যে মাধ্যমে, কোন মাধ্যমে আপাতিত হলো বলেনি, বায়ু মাধ্যম থেকে অন্য একটি মাধ্যমে। এখন যে মাধ্যমে আপাতিত হলো তার প্রতিসরাঙ্ক 1.5, এবং মাধ্যমটিতে আলোর তরঙ্গ দৈর্ঘ্য 4000 অ্যাম্পিয়ার। বায়ু মাধ্যমে আলোটির তরঙ্গ দৈর্ঘ্য কত, ওই মাধ্যমটিতে আলোর বেগ কত। তাহলে বায়ু মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য চেয়েছে, এবং যে মাধ্যমে যাচ্ছে সেই মাধ্যমে আলোর বেগ চেয়েছে। চল আমরা প্রতিসরাঙ্কের সূত্র কি জানি, প্রতিসরাঙ্ক ইকুয়াল টু বায়ু মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বাই ওই মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। এবার বায়ু মাধ্যমে আলোর প্রতিসরাঙ্ক কত বলে দিয়েছে 1.5, ইকুয়াল টু বায়ু মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বাই, বায়ু মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য তো আমি জানি না, তাহলে বাই ওই মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য আমার বলে দিয়েছে 4000, তাহলে 4000 লিখে দিলাম। এবার বায়ু মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য তাহলে ইজিলি বেরিয়ে গেল, কত বেরোলো 6000। এবার মাধ্যমটির প্রতিসরাঙ্ক কত, মাধ্যমটির প্রতিসরাঙ্কের সূত্র হলো, মাধ্যমটির প্রতিসরাঙ্ক ইকুয়াল টু বায়ুতে আলোর বেগ বাই মাধ্যমটিতে আলোর বেগ। অর্থাৎ বায়ুতে আলোর বেগ, এটা তোমরা মনে রাখবে যে বায়ুতে আলোর বেগ সবসময়, এটা তোমাদের পরীক্ষাতে প্রশ্নপত্রে দেওয়া নাও থাকতে পারে, তোমরা জাস্ট মাথায় রেখে দেবে যে বায়ু মাধ্যমে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা মাথায় রাখবে। এবার যখন মিটারটাকে তুমি সেন্টিমিটারে করো, অন্য কিছুতে অন্য এককে নিয়ে যাও, সেটা তোমার প্রয়োজন অনুযায়ী করতে হবে, কিন্তু তোমরা এটা মাথায় রাখলে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, তাহলেই কিন্তু আমরা বাকি সমস্ত কিছুতে মান বসাতে পারবো। তাহলে বায়ুতে আলোর বেগের মান বসিয়ে দিলাম, আর মাধ্যমে আলোর বেগ ভি ধরে নিলাম, আর প্রতিসরাঙ্ক তো 1.5, তাহলে এখান থেকে ভি ইকুয়াল টু 3 × 10⁸/1.5। এবার এই 1.5 মানে কিন্তু অ্যাকচুয়ালি 3/2, এবার এই 3 3 কেটে যাচ্ছে, 2টা উপরে উঠে যাচ্ছে, তাহলে 2টা উপরে উঠে গেলে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 1.5 মানে 3/2। এইটা ক্যালকুলেট করে তুমি ভাবছে যে এখান থেকে 2 কি করে আসলো, এইটাকে 1.5 এর জায়গায় 3/2 বসিয়ে 3 3 কেটে দিলে দেখো, বায়ুমণ্ডলে কোনো আলোর 6000 অ্যাম্পিয়ার তরঙ্গ দৈর্ঘ্য হলে 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে ওই আলোর বেগ ও তরঙ্গ দৈর্ঘ্য কত। বায়ু মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে এবং প্রতিসরাঙ্ক দেওয়া আছে। 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে বায়ুমণ্ডলে কোনো আলোর এত তরঙ্গ দৈর্ঘ্য হলে 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে ওই আলোর বেগ ও তরঙ্গ দৈর্ঘ্য। ও আচ্ছা, 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট যে মাধ্যম, সেই মাধ্যমে আলোর বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য চেয়েছে। তাহলে বায়ু মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য তোমার দেওয়া আছে, বসালাম, এবং যে মাধ্যমে তোমার বের করতে বলেছে সেই মাধ্যমে প্রতিসরাঙ্ক 1.5। বায়ু মাধ্যমে আলোর বেগ কত 3 × 10⁸। তাহলে আমরা আলোর বেগ ভি ইকুয়াল টু কি লিখতে পারি, c/μ, যেখানে সিটা কি শূন্যস্থানে আলোর বেগ, বাই তোমার মিউটা কি, মিউটা হচ্ছে প্রতিসরাঙ্ক। তাহলে ওই মাধ্যমে আলোর বেগটা কত পেলাম 2 × 10⁸। তাহলে এবার আলোর তরঙ্গ দৈর্ঘ্য যদি আমরা λ1 ধরে নিই ওই মাধ্যমে, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, λ1 ইকুয়াল টু λ/μ। ল্যামডাটা কি, ল্যামডাটা হচ্ছে বায়ুমণ্ডলে আলোর
তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ 6000 বাই মিউ কত 1.5, ক্যালকুলেট করলাম, বেরিয়ে এলো। ঠিক আছে, চল। কোনো মাধ্যমে আলোর বেগ এত হলে ওই মাধ্যমে প্রতিসরাঙ্ক কত? তাহলে কোনো মাধ্যমে আলোর বেগ এত হলে মানে 2 × 10⁸, ওই মাধ্যমে আলোর বেগ একটা নির্দিষ্ট মাধ্যমে, আর শূন্য মাধ্যমে আলোর বেগ 3 × 10⁸। তাহলে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক ইকুয়াল টু কি হয়? শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ। তাহলে শূন্য মাধ্যমে আলোর বেগ আর ওই মাধ্যমে আলোর বেগ আমরা বসিয়ে দিতে পারবো। এবার মিউ ইকুয়াল টু সি বাই ভি, তাহলে এখান থেকে আমরা মানটা বসিয়ে দেবো, ক্যালকুলেট করবো, অ্যান্সার পেয়ে যাবো। সূত্র শুধু এই যে প্রতিসরাঙ্কের সূত্র, এটাই আসলে দরকার, এটাই আসলে দরকারি, যে মিউ ইকুয়াল টু সি বাই ভি। ঠিক আছে, সেম প্রবলেম। বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক √2, বায়ুর সাপেক্ষে অন্য একটি মাধ্যমের প্রতিসরাঙ্ক √2। বায়ুতে আলোক রশ্মির আপাতন কোণ 45 ডিগ্রি হলে প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতি কোণ কত হবে? তাহলে আপাতন কোণ 45 এবং মাধ্যমের প্রতিসরাঙ্ক √2, চ্যুতি কোণ ডেল, ধরে নিচ্ছি প্রতিসরণ কোণ তাহলে ইকুয়াল টু আর ইকুয়াল টু কি হবে? আই মাইনাস ডেল। তাহলে এখান থেকে আমরা প্রতিসারাঙ্ক মিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর জানি। তাহলে সাইন আই বাই সাইন আর, সাইন আই মানে সাইন 45 বাই সাইন আর। এইবার আমরা মিউটা কত পেয়েছি? √2। তাহলে এখান থেকে আমরা যদি সাইন আর বের করি, তাহলে সাইন আর ইকুয়াল টু কত হয়ে যাবে? সাইন আর টেপারে চলে গেলে 1/√2 ইন্টু √2, তাহলে 1/2, দ্যাট ইজ সাইন 30, দ্যাট ইজ আর ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে চ্যুতিকোণ কত হবে? আপাতন কোণ মাইনাস প্রতিসরণ কোণ। আপাতন কোণ কত পেয়েছি বাবা? 45 দেওয়া ছিল, আর প্রতিসরণ কোণ 30 পেয়েছি, 15 ডিগ্রি। উত্তল লেন্সের সাহায্যে সৎ অবশিষ্ট বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয়, তা রশ্মিচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। আমি তোমাদেরকে বলেছিলাম যে 2f এবং f এর মাঝখানে যদি একটা বস্তু থাকে, তাহলে তার প্রতিবিম্বটা লেন্সের অপর পৃষ্ঠে জাস্ট সৎ অবশিষ্ট মানে উল্টো দিকে এবং বিবর্ধিত হয়। এটা তো বলাই আছে, এটা তোমাদেরকে লেকচার দেখলে, তোমরা যে লেকচার করিয়েছিলাম সেটা দেখলে বুঝতে পারবে। আর ইকুয়াল টু 2f, এটাও করানো অঙ্ক, করানো থিওরেম, অলরেডি ডান। এটা উত্তল দর্পণের ক্ষেত্রে বা অবতল দর্পণের ক্ষেত্রে দুটোই আসতে পারে, আমি তোমাদেরকে দুটোই দেখিয়েছিলাম আই থিঙ্ক। ঠিক আছে, লেকচারে আছে। লাল ও বেগুনি আলোর জন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক, লাল আলোর জন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? মিউ আর, আর বেগুনি আলোর জন্য মিউ ভি। আমাকে মিউ ভি অর্থাৎ বেগুনি আলোর প্রতিসরাঙ্ক লাল আলোর থেকে বেশি, সেটা প্রমাণ করতে হবে। এটা তো আমরা জানি যে বেগুনি আলোর প্রতিসরাঙ্ক তোমার লাল আলোর থেকে বেশি, কিন্তু সেটা প্রমাণটা তোমাদের এখানে করা আছে, তোমরা একটু দেখে নিও। আর লাস্ট প্রশ্ন, একটি লেন্স উত্তল না অবতল স্পর্শ না করে কি করে দেখবে? লেন্সটাকে ধরবে কোথায়? তোমাদের বই বা খাতার কোনো লেখার উপরে লেন্সটাকে ধরবে। যদি লেখাটা ছোট বা বস্তুর খুব কি বলছে, লেন্সটিকে কোনো একটি লেখা বা ছোট বস্তুর খুব কাছে ধরো, লেন্সের মধ্য দিয়ে বস্তুটি দেখার চেষ্টা করো, এরপর লেন্সটিকে ধীরে ধীরে বস্তুর থেকে দূরিয়ে সরে আনো। তো এবার উত্তল লেন্সের ক্ষেত্রে কি হবে? উত্তল লেন্সের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে, যদি লেন্সের মধ্য দিয়ে দেখা লেখা বা প্রতিবিম্বটি সোজা এবং আকারে বড় হয়, তাহলে আমি বুঝে নেব লেন্সটি উত্তল। আর যদি প্রতিবিম্বটি সোজা কিন্তু আকারে ছোট হয়, তাহলে তাকে আমরা বলবো অবতল। ঠিক আছে, চল। এরপর আমি তোমাদেরকে বলেছিলাম যে 10টা ফর্মুলা তোমাদেরকে লেখাবো, যে ফর্মুলাগুলো দিয়ে তোমাদের এই যে অঙ্কগুলো দেখাচ্ছিলাম, এই সমস্ত অঙ্কই যাই আসুক না কেন, এই অঙ্কগুলোর বাইরে, এগুলো তো কয়েকটা টাইপ লিখেছি, এর বাইরে এই ধরনের টাইপের প্রবলেম আসতে পারে, কিন্তু যাই প্রবলেম আসুক না কেন তোমরা এই ফর্মুলাগুলো দিয়ে করতে পারবে। চলো শুরু করা যাক। আমরা প্রথম ফর্মুলা, তোমাদের মনে থাকবে নিশ্চয়ই, যে ফোকাস দূরত্ব এবং বক্রতা ব্যাসার্ধ। ফোকাস দূরত্ব বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কি? তোমরা পড়েইছো, ফোকাস দূরত্ব এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক আর ইকুয়াল টু 2f, যেখানে আর হচ্ছে বক্রতা ব্যাসার্ধ আর এফ হচ্ছে ফোকাস দূরত্ব। এই সূত্র আমরা অবতল দর্পণ উত্তল দর্পণের দুটো ক্ষেত্রেই প্রমাণ করেছি, এবং এটা দিয়ে অঙ্ক আমাদের পরীক্ষাতে আসতে পারে। দ্বিতীয় ফর্মুলা আমরা পড়েছি যে মিউ ইকুয়াল টু, স্নেলের সূত্রে কি পড়েছি? সাইন আই বাই সাইন আর, অর্থাৎ আমাদের
আপাতন কোণ এবং প্রতিসরণ কোণের যে সাইনের অনুপাত সেটা ধ্রুবক, এবং এটাকে আমরা স্নেলের সূত্র বলি। এটা দিয়েও তোমাদের আজকে বোধহয় অঙ্ক করানো হয়েছে নাকি? আমাদের আজকে যে অঙ্কগুলো করানো হলো, যে অঙ্কগুলো তোমাদেরকে বলা হলো, দেখো এই যে সূত্রগুলো লিখছি এই সমস্ত সূত্র দিয়েই সেই অঙ্কগুলো হয়েছে। এরপর তৃতীয় নম্বর সূত্র ওমেগা মিউ জি ইকুয়াল টু আমরা কি লিখবো? মিউ জি বাই মিউ ওমেগা। চতুর্থ নম্বর 4 নম্বর সূত্র ডেল ইকুয়াল টু, তোমরা প্রিজমের ক্ষেত্রে কি পড়েছিলে? I1 আপাতন কোণ প্লাস I2 প্রতিসরণ কোণ মাইনাস কত? এ। তাহলে I1 প্লাস I2 মাইনাস এ। যদি এই ডেলটা অর্থাৎ চ্যুতি কোণটা মিনিমাম করতে হয় তাহলে ডেল মিন ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? ডেল মিন ইকুয়াল টু, তাহলে মিনিমাম হলে সেক্ষেত্রে কি হবে? আপাতন কোণ প্রতিসরণ কোণের মধ্যে একেবারে মানে কোনো ডিফারেন্স থাকছে না, অর্থাৎ I1 এবং I2, I1 ইকুয়াল টু I2 ইকুয়াল টু I লিখে দিতে পারি। তাহলে কত হয়ে যাবে? I1 আর I2 জায়গায় I বসালে 2I মাইনাস এ। ইজ দ্যাট ক্লিয়ার? এরপর আমরা চলে আসি তাহলে বাকি 5টা ফর্মুলাতে। আমাদের 5টা ফর্মুলা, এগুলো দিয়ে প্রচুর অঙ্ক আসে এবং বাকি 5টা ফর্মুলা আমরা দেখে নেব। 1 নাম্বার ফর্মুলা হচ্ছে মিউ ইকুয়াল টু সি বাই ভি। এই মিউ মানে আমরা জানি যে মিউ মানে প্রতিসারাঙ্ক কোনো মাধ্যমের। সি মানে কি? সি মানে হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, আর ভি মানে কি? ওই মাধ্যমে আলোর বেগ। এবার ওই মাধ্যমে আলোর বেগ তোমার পরীক্ষাতে দেওয়া থাকবে। শূন্য মাধ্যমে আলোর বেগ, যেটা আমি তোমাদেরকে একটু আগেও লেখালাম 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা তোমরা মনে রাখবে। তাহলে সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ এবং ভি হচ্ছে, এটা তোমরা লিখে নাও আমার সাথে সাথে, ভি হচ্ছে ওই মাধ্যমে আলোর বেগ। দ্বিতীয় নাম্বার ফর্মুলা তোমাদের কি আছে? ভি ইকুয়াল টু এন ল্যামডা। ভি ইকুয়াল টু এন ল্যামডা মানে, ভি মানে ওই মাধ্যমে আলোর বেগ, ল্যামডা মানে ওই মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, আর এনটা কি? এন বা এফ, এটা দিয়ে ডিনোট করা হয় ফ্রিকোয়েন্সি। এন বা এফকে কি বলা হয়? ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তাহলে ভি ইকুয়াল টু এন ল্যামডা। তৃতীয় নাম্বার ফর্মুলাটা তোমাদের কি আছে? মিউ ইকুয়াল টু ল্যামডা জিরো বাই ল্যামডা। মিউ ইকুয়াল টু ল্যামডা জিরো বাই ল্যামডা। ল্যামডা জিরো মানে কি? ওয়েভ লেন্থ ইন ভ্যাকিউম বা শূন্য মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য, আর ল্যামডা মানে ওই মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য। তারপর 4 নম্বর ফর্মুলা আছে তোমাদের লেন্সের ক্ষমতা পি। লেন্সের ক্ষমতা পি ইকুয়াল টু কত? 1/f, অর্থাৎ 1/ ফ্রিকোয়েন্সি। এখানে পি মানে হচ্ছে ক্ষমতা বা পাওয়ার, আর এফ মানে কি? এফ মানে ফ্রিকোয়েন্সি। এফ মানে ফ্রিকোয়েন্সি। আর লাস্ট তোমাদের 5 নম্বর ফর্মুলা হচ্ছে এম রৈখিক বিবর্ধন ইকুয়াল টু ভি বাই ইউ, যেখানে ভি হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য আর ইউ হচ্ছে বস্তুর দৈর্ঘ্য। এখানে প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য, অথবা তুমি বলতে পারো প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব। তাহলে একবার আমি পুরোটা দেখে নিই। আমরা 1 থেকে 10 পর্যন্ত যতগুলো ফর্মুলা লিখলাম। আর ইকুয়াল টু 2f, আর মানে বক্রতা ব্যাসার্ধ, এফ মানে ফোকাস দূরত্ব। তাহলে আর এবং বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক হলো এটা। এটা হলো স্নেলের সূত্র। এটা কি? যে কোনো মাধ্যমের সাপেক্ষে অন্য মাধ্যমের প্রতিসারাঙ্ক। তো এখানে জল এবং কি আছে? গ্লাস, অর্থাৎ জল এবং কাঁচের, এই জায়গায় অন্য কিছু থাকতে পারে। আমি বোধহয় এখানে তোমাদের প্রথমবার ভুল করে ওমেগা বলেছিলাম, ম্যাথের লোক তো হয়ে যায় ভুল। ডেল ইকুয়াল টু কত? চ্যুতিকোণ। চ্যুতিকোণ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ। এবার চ্যুতিকোণটাকে ন্যূনতম করতে গেলে তখন I1 I2টাকে সমান ধরে নিতে হচ্ছে। তারপর মিউ ইকুয়াল টু সি বাই ভি, যেখানে সি শূন্য মাধ্যমে আলোর বেগ, ভি ওই মাধ্যমে আলোর বেগ। ভি ইকুয়াল টু এন ল্যামডা, ওই মাধ্যমে আলোর বেগ, ইকুয়াল টু এন মানে ফ্রিকোয়েন্সি ইন্টু ল্যামডা মানে কি? ল্যামডা মানে হচ্ছে ওই মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। মিউ ইকুয়াল টু ল্যামডা জিরো বাই ল্যামডা। ল্যামডা জিরো মানে শূন্য মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা মানে ওই মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য। পি ইকুয়াল টু 1/f, পি মানে পাওয়ার বা ক্ষমতা, 1/f, এফ মানে ফ্রিকোয়েন্সি। এম ইকুয়াল টু ভি বাই ইউ, ভি মানে প্রতিবিম্বের দৈর্ঘ্য, ইউ মানে বস্তুর দৈর্ঘ্য। ক্লিয়ার স্যার? একদম ক্লিয়ার। তাহলে এই ছিল আজকে আমার গল্প ফুরালো, নোটে কাজটি মুড়ালো। আমাদের আজকের কাজ শেষ হলো। তোমরা প্রত্যেকে আলো চ্যাপ্টারটি ভালো করে পড়ে ফেলো। কনসেপ্টের জায়গায় কোনো রকম কোনো ঘাটতি রেখো না। শুধু এই 20টা প্রশ্ন করে পরীক্ষা দিতে যাবে এমন মানসিকতা রেখো না। আমার 3টে লেকচারে কনসেপ্ট কমপ্লিট করা হয়েছিল। তোমরা ওই 3টে লেকচার কমপ্লিটলি দেখে নেবে। আলোর চ্যাপ্টার একেবারে সহজ সরল হয়ে যাবে। আমি আগের দিনই তোমাদের এসজি স্যার, সৌম্যপ্রভ স্যার 11-12 বায়োলজি পড়ায়, তিনি ফোন করেছিলেন। তো কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে তার কাছে যারা 9-10-10 যারা পড়ছে, অর্থাৎ ওনার কাছে যারা ক্লাস 10 পড়ে, তারা ওনাকে এসে বলছিল, মানে উনি রিকমেন্ডও করেননি, তারা ওনাকে এসে নাকি বলেছে যে
আলো চ্যাপ্টারটি ওরা ইউটিউবে সার্চ করেছে এবং আমার ক্লাস দেখিয়েছে এবং ওরা খুব স্যাটিসফাইড, ওদের ক্লাস দেখে খুব ভালো লেগেছে। তো আমি বিষয়টা শুনে কি মানে মোটামুটি একটু হোপ দেখতে পাচ্ছি যে হ্যাঁ, তাহলে ছাত্রছাত্রীদের পাশে থাকার যে কর্মযজ্ঞ সেটা আসলে সফল হচ্ছে। তো তোমরা প্রত্যেকে একটু দেখো আলোর চ্যাপ্টারের প্রত্যেকটি লেকচার, যারা যারা এখনও দেখোনি, আশা করছি সবার উপকার হবে। বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে যাতে পড়তে পারে, শিখতে পারে এবং জিততে পারে, তার সব রকম চেষ্টা SOE 910 চ্যানেল থেকে করবো, এটুকু কথা দিলাম। তোমরা প্রত্যেকে যারা যারা এই ক্লাসটিকে দেখছো তারা আমাদের SOE 910 চ্যানেলটিকে শেয়ার করে নেবে বন্ধুদের সাথে এবং অবশ্যই নিজেরা সাবস্ক্রাইব করবে। আর আজকের ক্লাসটি বা আজকের এই লেকচারটি কেমন লাগলো, ঠিকঠাক লাগলো কিনা কমেন্ট সেকশনে লিখে জানাবে। আমাদের টেলিগ্রাম চ্যানেল যেটা SOE 910 আছে সেটা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে জয়েন হও। হোয়াটসঅ্যাপ চ্যানেল ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, জয়েন হও। ডেসক্রিপশন মানে ট্যাগের পরে যেটা থাকে, তোমরা অনেকে ডেসক্রিপশন বোঝো না বা জানো না। SOE 910 তো সাবস্ক্রাইব করবেই, তার পাশাপাশি SOE 11 12, SOE বাংলা, SOE JEE তিনটে চ্যানেলই সাবস্ক্রাইব করে রেখো, কারণ এই তিনটেও আমাদের চ্যানেল। এবং তার পাশে পারলে আমার একটি চ্যানেল আছে দেখবে, সেটাও সাবস্ক্রাইব করে রেখো, মানে আমিনুর ইসলাম নামে আছে। তো মোটামুটি এগুলোই বলার। আর বাকি তো আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম যা আছে, আমাদের প্লে স্টোরে SOE বাংলা অ্যাপ ডাউনলোড এটা তো করতেই হবে, বিকজ অফ দ্যাট তোমাদের এই ক্লাস নোটগুলো পাওয়ার জন্য। আর বাকি সমস্ত প্ল্যাটফর্মগুলোকে তোমরা সার্চ করে রাখতে পারো। ফেসবুক, ইনস্টাগ্রাম যদি না করো, যদি তোমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম না থাকে, তাহলে করার দরকার নেই, বাকি প্ল্যাটফর্মগুলোকে করে রেখো, ঠিক আছে? থ্যাংক ইউ এভরিওয়ান। আর যে কোনো সমস্যাতে এই যে কন্ট্যাক্ট নাম্বারে কল করো, ঠিক আছে? চলো, দেখা হচ্ছে আরও একটি নতুন ক্লাসে। আমি আলোটা শেষ করলাম, এতদিন পর আলোর কোশ্চেন অ্যান্সারও শেষ করলাম। কমেন্ট সেকশনে তোমরা একটু লিখে জানিও যে এর পরবর্তী ভৌতবিজ্ঞানের ক্লাস 10-এর কোন চ্যাপ্টার তোমরা চাইছো, ঠিক আছে? সেই চ্যাপ্টারই আমি আনবো, যে চ্যাপ্টার তোমরা বেশি ডিম্যান্ড করবে। বাংলা পড়বে, শিখবে এবং জিতবে। জয় হিন্দ।